বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ। আজকে সপ্তম পর্ব। নেপোলিয়নের খেলা খতম। 1813 সালের গ্রীষ্মকালে পুরো ইউরোপ জুড়ে নেপোলিয়নের এই ব্যর্থ রাশিয়া অভিযানের কথা প্রচার হয়ে গেল। এবার নেপোলিয়নকে চিরতরে শায়েস্তা করতে একজোট হতে লাগলো ইউরোপের সব দেশ। নেপোলিয়নের মাতব্বরি অনেক সহ্য করেছে পুরো ইউরোপ। সময় এসেছে নেপোলিয়নকে উচিত শিক্ষা দেয়ার। সব দেশগুলো ভাবল রাশিয়া অভিযানে দুর্বল হয়ে পড়া নেপোলিয়নকে শায়েস্তা করার এখনই সময়। তবে নেপোলিয়নের দম আছে বলতে হবে। কয়েক মাসের মধ্যে আবার 4 লক্ষ সৈন্য প্রস্তুত করে ফেললেন তিনি। যুদ্ধের জন্য আবারও হুঙ্কার দিতে লাগলেন। নেপোলিয়নের বিরুদ্ধে প্রুশিয়া 8 লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত করল। প্রুশিয়ার সাথে যোগ দিল অস্ট্রিয়া, সুইডেন, রাশিয়া, স্পেন, পর্তুগাল। সবাই সম্মিলিতভাবে সৈন্য জোগাড় করল। এই জোটের সাথে যোগ দিল নেপোলিয়নের পুরনো শত্রু ব্রিটেন। তারপরেও নেপোলিয়ন সম্মিলিত মিত্র বাহিনীকে পরপর 3টি যুদ্ধে হারালেন, কিন্তু শেষ রক্ষা হলো না। 1813 সালের নভেম্বর মাসে ব্রিটিশ বাহিনী ফ্রান্সের ভিতরে ঢুকে পড়ল। সব দেশগুলির পক্ষ থেকে নেপোলিয়নকে সম্মান প্রদর্শন করে বলা হলো নেপোলিয়নকে তারা ফ্রান্সের সম্রাট হিসেবে মেনে নেবে যদি নেপোলিয়ন ফ্রান্সের মূল মানচিত্র, যেটা 1790 সালে ছিল, সেটা অনুযায়ী তার দখলকৃত সব ভূখণ্ডের দখল ছেড়ে দেয়। কিন্তু নেপোলিয়ন এ শর্ত মানতেন না। তিনি যুদ্ধ চালিয়ে গেলেন। 1814 সালের 30 মার্চ মিত্রবাহিনী প্যারিস ঢুকলো। তারপরও নেপোলিয়ন আত্মসমর্পণ করেন না। অবশেষে নেপোলিয়নের সেনাপতিরা বিদ্রোহ করে বসলেন। নেপোলিয়নকে আত্মসমর্পণ করতে বাধ্য করলেন তারা। 1814 সালের 11 এপ্রিল তারিখে নেপোলিয়ন সিংহাসন ছাড়লেন। নেপোলিয়নকে ইতালির সেন্ট এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হলো। ভূমধ্য সাগরে অবস্থিত সেন্ট এলবা একটি ছোট দ্বীপ, কয়েকশো লোকের বসবাস সেখানে। নেপোলিয়নকে পুরো দ্বীপে চলাফেরার স্বাধীনতা দিয়ে বলা হলো, আপনি এই দ্বীপের রাজা। লোকজনদের নিয়ে আপনাকে বাকি জীবন এভাবেই কাটাতে হবে। ব্রিটেনের নেতৃত্বে মিত্রবাহিনী আবার ফ্রান্সের ক্ষমতায় বসালেন বিপ্লবের সময়কার রাজা ষোড়শ লুইয়ের ছোট ভাই অষ্টাদশ লুইকে। ষোড়শ লুইয়ের ছেলের উপাধি ছিল সপ্তদশ লুই, যাকে গিলোটিনে হত্যা করা হয়েছিল বিপ্লবের সময়। কিন্তু শান্তিতে থাকতে বোধহয় ভালো লাগছিল না নেপোলিয়নের। তাকে যে এত সম্মান দিয়ে মিত্রবাহিনী সেন্ট এলবা দ্বীপে নির্বাসন দিল, সেখান থেকে তিনি আবার পালিয়ে গেলেন ফ্রান্সে। গিয়েই কিছু সৈন্যবাহিনী জড়ো করে রাজা অষ্টাদশ লুইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ভয় পেয়ে রাজা অষ্টাদশ লুই বেলজিয়ামে পালিয়ে গেলেন। নেপোলিয়নকে শায়েস্তা করতে আবার একজোট হলো তার শত্রুরা। বেলজিয়ামের একটি প্রত্যন্ত অঞ্চল ওয়াটারলুতে নেপোলিয়ন শেষবারের মতো যুদ্ধে নামেন 1815 সালের জুন মাসের 18 তারিখ। অতি সহজে নেপোলিয়নকে পরাজিত করে মিত্রবাহিনী। আগেরবার নেপোলিয়নকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিয়ে যে ভুল করেছিল মিত্রবাহিনী, এবার আর সেই ভুল হলো না। বন্দি নেপোলিয়নকে জনমানব শূন্য সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। এবার আর নেপোলিয়নের পালাবার কোনো পথ রইল না। টানা 6টি বছর একাকিত্বে ভোগে নেপোলিয়ন মারা যান 1821 সালে। রাশেদ প্রশ্ন করল সোহানকে, ওয়াটারলু যুদ্ধে 1815 সালে নেপোলিয়নের পরাজয়ের পর কি পরিস্থিতি হলো ফ্রান্সের? যে ফ্রান্স পুরো ইউরোপকে প্রায় 22টি বছর জ্বালিয়ে মারলো, তার কি কোনো শাস্তি হলো না? সোহান বলল, আসলে ফ্রান্সকে সেরকম শাস্তি দেওয়া হয়নি। একটা জিনিস তোমাকে বলি, আজকে ইউরোপে অস্ট্রিয়া খুব ছোট্ট একটা দেশ, কিন্তু 1815 সালে অস্ট্রিয়া এক শক্তিশালী সাম্রাজ্যের অধিকারী ছিল। জার্মানির অনেকটা এলাকা সহ মধ্য ইউরোপ জুড়ে অস্ট্রিয়ার হাপুসবুর্গ সাম্রাজ্যের এলাকা ছিল। অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেটারনিক এর উদ্যোগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নেপোলিয়ন পরবর্তী ইউরোপের ভাগ্য নির্ধারণের জন্য এক শান্তি সম্মেলনের আয়োজন করা হয়। উদ্দেশ্য ছিল ইউরোপের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা। অস্ট্রিয়া, রাশিয়া ও প্রুশিয়া মিলে এই মিটিংয়ের আয়োজন করে। ফ্রান্সকে শায়েস্তা করার কোনো উদ্দেশ্য ছিল না, তাই ফ্রান্সকেও দাওয়াত দেওয়া হলো। রাশেদ বলল, প্রুশিয়া নামে তো কোনো দেশ নাই, এটার মানে কি? ভালো কথা। বর্তমান জার্মানি 1815 সালে কোনো একক দেশ ছিল, খণ্ড খণ্ড রাজ্যে বিভক্ত ছিল। সবচেয়ে বড় রাজ্য ছিল প্রুশিয়া, তাই প্রুশিয়া বলতে বর্তমান জার্মানিকে বুঝে নিও। যা হোক,
1815 সাল থেকে 1848 সাল পর্যন্ত সময়কালের ইউরোপের ইতিহাসকে কেউ কেউ মেটার্নিক যুগ বলেও অবহিত করে থাকেন। মেটার্নিকের শান্তি ফর্মুলা অনুযায়ী ইউরোপ চলছিল। ফ্রান্স 1790 সালে যতটুকু ভূখণ্ডের মালিক ছিল তাকে সেই অনুযায়ী রাখা হলো। চিন্তা করো, নেপোলিয়ান কি পাগলামোটাই না করলো। ফলাফল একেবারে শূন্য। ফ্রান্সের রাজতন্ত্র চলছিল। এই সময় অনেক ঘটনা ঘটেছে, এত কিছু আলোচনায় আমি আর যেতে চাই না। ফ্রান্সে 1830 সালেও হালকা একটু বিপ্লব হয়েছিল। রাজনৈতিক দল প্রতিষ্ঠা লাভ করে। উদারনৈতিক মতবাদ ছড়িয়ে পড়ে ইউরোপে। রাজাদের বিন্দুমাত্র স্বৈরাচারী আচরণকে আর সহ্য করেনি জনগণ। 1848 সালে ফ্রান্সে আবার বিপ্লব হয়। বিপ্লবের গণঘটায় রাজা লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করে ইংল্যান্ড ত্যাগ করেন। তবে এই সময়কার সবচেয়ে বড় ঘটনা হচ্ছে ইউরোপের বুকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রূপে জার্মানি ও ইতালির উদ্ভব। আমরা এখন সেই আলোচনা করব। জার্মানির একত্রীকরণ। অবাক করার বিষয়, 1871 সাল পর্যন্ত স্বাধীন জার্মান জাতি নামে পৃথিবীর ইতিহাসে কোনো জাতি ছিল না। জার্মানি নামে কোনো দেশ ছিল না। এই সেই জার্মানি যারা পরাক্রমশালী রোম সাম্রাজ্যের পতন ঘটিয়েছে। যুদ্ধপ্রিয় হিংস্র জার্মানদের সামনে টিকতে পারেনি কোনো দেশ। কিন্তু জার্মানি ছিল বিভক্ত। নেপোলিয়নের সময় জার্মানি 300টি ছোট বড় রাজ্যে বিভক্ত ছিল। শাসন কাজের সুবিধার জন্য নেপোলিয়ন জার্মানিকে 39টি প্রদেশে বিভক্ত করেন। সবচেয়ে বড় প্রদেশের নাম ছিল প্রুশিয়া। প্রুশিয়ার রাজ্য কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারেনি অস্ট্রিয়ার হাপুসবুর্গ সাম্রাজ্যের কারণে। 1815 সালে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেটার্নিকের অনেক সিদ্ধান্ত মনোপুত হয়নি রাশিয়ার। প্রুশিয়ার জার্মান জনগণের মনে জাতীয়তাবাদী চেতনা কাজ করে। সব জার্মান ভাষাভাষী লোক একটি ঐক্যবদ্ধ জার্মান জাতির স্বপ্ন দেখা শুরু করে। সবচেয়ে অগ্রসর রাজ্য প্রুশিয়া এই দায়িত্ব কাঁধে নেয়। প্রুশিয়া ছিল সবচেয়ে উন্নত প্রদেশ। শিল্প বিপ্লবকালে প্রুশিয়া অভাবনীয় উন্নতি সাধন করেছিল। 1862 সালে প্রুশিয়া রাজ্যের চ্যান্সেলর নিযুক্ত হন লৌহমানব প্রিন্স অটোবর্ন বিসমার্ক। অভাবনীয় কূটনৈতিক দক্ষতায় প্রুশিয়ার শক্তিশালী অস্ট্রিয়ার সমস্ত কূটকৌশল প্রয়োগ করে জার্মানিকে একত্রীকরণের কাজে এগিয়ে নেন। ফ্রান্স কখনোই চাইতো না শক্তিশালী জার্মানির উত্থান হোক। ফ্রান্সের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন বিসমার্ক। 1871 সালের 18 জানুয়ারি তারিখে জার্মানির ঐক্যবদ্ধ হওয়ার কাজ শেষ হয়। ফ্রান্সকে পরাজিত করে একেবারে ফ্রান্সের মাটিতে বসে জার্মানি তার শৌর্যবীর্য দেখিয়ে দিল। 1871 সাল থেকে 1945 সাল পর্যন্ত ইউরোপ তথা পুরো বিশ্বকে তছনছ করেছে কিন্তু এই জার্মানি। জার্মানিকে একত্রীকরণের কারণে আধুনিক জার্মানির জনক হচ্ছেন বিসমার্ক। ইতালির একত্রীকরণ। রোমান সাম্রাজ্যের ঐতিহ্য ধারণকারী ইতালি রোমান সাম্রাজ্যের পতনের পর আর রাজনৈতিকভাবে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। যদিও সাংস্কৃতিক ও সাহিত্যিক ক্ষেত্রে ইতালি ইউরোপীয় রেনেসাঁর অন্যতম পুরোধা। ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়েছিল ইতালিতে। সে যাই হোক, নেপোলিয়নের আমলে ইতালি ফরাসি শাসনে চলে যায়। 1815 সালে মেটার্নিকের শান্তি সম্মেলনের পর ইতালিকে 7টি রাজ্যে ভাগ করা হয়। ইতালির একত্রীকরণের ইতিহাসে 3 জনের নাম অবিস্মরণীয়। তারা হচ্ছেন কাউন্ট ক্যাবোর, জোসেফ মঞ্জিনি ও গেরিবোল্ডি। ইতালিকে একত্রীকরণের ক্ষেত্রে ফ্রান্স তাকে সর্বতোভাবে সাহায্য করে। 1871 সালের জুলাই মাসে ইতালি পুনরেত্রীকরণের কাজ শেষ হয়। আজকের আলোচনার শেষে রাশেদ ও সুহান এই সিদ্ধান্তে উপনীত হয় যে ইউরোপের ইতিহাস নিয়ে অনেক আলোচনা হলো। এখন আমরা তুরস্কের ওসমানিয়া সালতানাত ও তারপরে রাশিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করব। পৃথিবীর প্রাচীন সভ্যতা সমূহ। সুহান বলল, আমরা আমেরিকা ও ইউরোপের ইতিহাসের অনেকটা পথ পেরিয়ে অবশেষে এশিয়ার দিকে চলে এসেছি। প্রথমেই আমরা পশ্চিম এশিয়ার দিকে নজর দিব। মধ্যপ্রাচ্যের অনেকটা অঞ্চল পশ্চিম এশিয়ার দিকে। সোজা কথা, আমরা এতদিন পাশ্চাত্য সভ্যতার ইতিহাস নিয়ে আলোচনা করেছি। এখন আমরা প্রাচ্যের দিকে একটু নজর ঘুরিয়েছি। মামুন বলল, তার আগে আমাকে দূর প্রাচ্য, নিকট মধ্যপ্রাচ্য এসব এলাকাগুলোর বিন্যাস নিয়ে একটু কথা বলো। এই অঞ্চলগুলো আমাকে চিনিয়ে দাও, তারপরে না হয় এ ব্যাপারে আলাপ হোক। সোহান বলল, অবশ্যই বলবো। তার আগে একটু কথা বলতে চাই মধ্যপ্রাচ্য সম্পর্কে। পৃথিবীর প্রায় সমস্ত প্রাচীন সভ্যতাগুলোই গড়ে উঠেছিল মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে।
মিশরীয়, মেসোপটেমিয়া, এসিরীয়, হিব্রু, ব্যাবিলনীয়, সুমেরীয়, হিত্তাইট, ফিনিশীয়, ক্যালিডীয় সব সভ্যতাই উক্ত অঞ্চলকে ঘিরে গড়ে উঠেছিল। পৃথিবীর প্রধান তিনটি ধর্ম যথা ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের উৎপত্তি এই এলাকায়। মানব সভ্যতার অনেক ইতিহাস মধ্যপ্রাচ্যকে ঘিরে। হাজার হাজার বছর যাবৎ এই অঞ্চলগুলো পৃথিবীর ইতিহাসের অন্যতম কেন্দ্রবিন্দু। মজার ব্যাপার হচ্ছে মধ্যযুগের শেষ থেকে পৃথিবীর ইতিহাস মানেই ইউরোপীয় সভ্যতাকে কেন্দ্র করে, কিন্তু পৃথিবীর সমস্ত প্রাচীন সভ্যতার লীলাভূমি ছিল এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের মানুষকে অনুসরণ করেই ইউরোপীয়রা পরবর্তীতে সভ্যতা গড়ে তোলে। এটা এশিয়ানদের জন্য একটা গর্বের ব্যাপারই বটে। আমরা একে একে প্রাচীন সভ্যতাগুলো নিয়ে একটু আলোকপাত করব। মিশরীয় সভ্যতা। প্রথমে তোমাকে বলে নেই, পৃথিবীর সবকটি প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল নদীর তীরে। আর সভ্যতা তখনই গড়ে উঠেছে যখন মানুষ কৃষিকাজ করতে শিখেছে। আর কৃষি বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেচ ব্যবস্থার প্রবর্তন। একমাত্র নদীই পারে কার্যকর জল বা সেচ ব্যবস্থার প্রবর্তন করতে। আবার প্রাচীন পৃথিবীর দুটি সভ্যতা গড়ে উঠেছিল সমুদ্রকে কেন্দ্র করে। সমুদ্রকে কেন্দ্র করে কৃষিকাজ হয় না। সমুদ্রের লোনা পানি কৃষি জমিতে কোনো কাজে লাগে না। তাই ওই দুটি সভ্যতার মূল কাজ ছিল ব্যবসা বাণিজ্য। সমুদ্রকে কেন্দ্র করে গড়ে ওঠা দুটি সভ্যতার নাম হচ্ছে ফিনিশীয় সভ্যতা ও গ্রিক সভ্যতা। সে ব্যাপারে আমরা পরে আলোচনা করব। রাশেদ, তুমি আমাকে বলো, মিশর নীল নদের দান এ কথাটি প্রথম কে বলেছিলেন? আমি জানি না, তুমি বলো। ইতিহাসের জনক হেরোডোটাস প্রাচীন মিশর ভ্রমণ করতে এসে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি মিশরের কৃষিভিত্তিক অর্থনীতি, পিরামিড ও অন্যান্য নিদর্শনের মধ্য দিয়ে তিনি ঐশ্বর্যশালী প্রাচীন মিশরের ছবি দেখেছিলেন। তিনি প্রথম বলেছিলেন মিশর নীল নদের দান। বিশাল বড় ও লম্বা নদ হচ্ছে নীল নদ। মধ্য আফ্রিকার উচ্চভূমিতে উৎপন্ন হয়ে মিশরের বুক চিরে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। মরুময় মিশরকে যেন জীবনের আশ্বাস দিয়েছে নীল নদ। নীল নদ মিশরকে প্রধান দুটি ভাগে ভাগ করেছে। উৎপত্তি স্থল থেকে 600 মাইল সংকীর্ণ পাহাড়ি অঞ্চল ও উপত্যকা উচ্চ মিশর নামে পরিচিত। আর ভূমধ্যসাগর পর্যন্ত মিশরের উর্বর অঞ্চল নিম্ন মিশর নামে পরিচিত। নীল নদের উৎপত্তি মূলত ইথিওপিয়ার দক্ষিণের পাহাড়ে। পাহাড় বেয়ে নামতে নামতে দীর্ঘ পথ অতিক্রম করেছে নদীটি। মিশরের রাজনৈতিক ইতিহাস খ্রিস্টপূর্ব 5000 সাল থেকে শুরু হয়েছে বলে ইতিহাসবিদদের ধারণা। আজ থেকে প্রায় 7000 বছর আগের কথা। তাই মিশরীয় সভ্যতাই হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। খ্রিস্টপূর্ব 525 সালে এসে মিশরের প্রাচীন সভ্যতা এসে শেষ হয়। প্রথমবারের মতো খ্রিস্টপূর্ব 525 সালে মিশর দখল করে পারসিক সভ্যতার লোকজন। তারপর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন বৈদেশিক শক্তি মিশর দখল করে। পারসিকদের পর গ্রিক, রোমান, আরব, তুর্কিদের দ্বারা শাসিত হয় মিশর। সবশেষে 1882 সালের মিশর দখল করেন ব্রিটেন। তারপর ব্রিটেনের কাছ থেকে মিশর স্বাধীনতা লাভ করে। রাশেদ বলল, তার মানে তো মিশরের ইতিহাস মানেই বিজাতীয়দের ইতিহাস। সোহান বলল, ঠিক তাই। ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত 2500 বছর যাবৎ মিশর শাসন করেছে বিদেশি শক্তি। রাশেদ বলল, তাজ্জব ব্যাপার। আমি তো ভাবতাম আমরাই বুঝি বিদেশি শাসকদের দ্বারা শাসিত হয়েছি। এখন তো দেখছি মিশরের মতো প্রাচীন সভ্যতার অধিকারী দেশও 2500 বছর ধরে গোলামের জিঞ্জির পড়েছে। তবে খ্রিস্টপূর্ব 5000 সাল থেকে শুরু হওয়া প্রাচীন যুগের মিশর সম্পর্কে খুব যে বেশি কিছু জানা যায় তা কিন্তু নয়। 3100 খ্রিস্টপূর্বে উচ্চ ও নিম্ন মিশরকে একত্রিত করেছিলেন রাজা মেনেস। তারপর 2770 খ্রিস্টপূর্বে মিশরের ফারাও সম্রাট জোসার প্রাচীন রাজবংশ প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম পিরামিড নির্মাণ করেন। মিশরের সম্রাটগণের উপাধি ছিল ফেরাউন বা ফারাও। ফারাওদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ফারাওদের মধ্যে ছিলেন তৃতীয় রামেসেস। তার সময়কাল ছিল 1198 থেকে 1167 খ্রিস্টাব্দ। তারপর থেকেই মিশর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। খ্রিস্টপূর্ব 670 সালে অ্যাসিরীয়গণ মিশর দখল করে নেয়। তবে এদের কর্তৃত্ব মাত্র 8 বছর স্থায়ী হয়। 662 খ্রিস্টাব্দে মিশরীয়রা আবার স্বাধীনতা পুনরুদ্ধার করে।
কিন্তু 525 খ্রিস্টপূর্বে প্রাচীন মিশরীয় সভ্যতার চূড়ান্ত পতন ঘটে। পারস্য সম্রাট সাইরাসের ছেলে মিশর দখল করেন। তারপর থেকে আর মিশরীয়দের নিজস্ব কোনো শাসক গোষ্ঠী গড়ে ওঠেনি। সভ্যতায় মিশরীয়দের দান। মানব সভ্যতায় মিশরীয়দের সবচেয়ে বড় অবদান হচ্ছে বর্ণভিত্তিক চিত্রলিপির উদ্ভাবন। প্রথম দিকে একটি ছবি বিশেষ চিহ্ন হিসেবে মনের ভাব প্রকাশ করতে পারত। মিশরীয় এই লিখন পদ্ধতি হায়ারোগ্লিফিক বা পবিত্র লিপি নামে পরিচিত ছিল। নামটি গ্রিকদের দেওয়া। ক্রিট, প্যালেস্টাইন, ফিনিশিয়া, লিডিয়া প্রভৃতি অঞ্চল মিশর কর্তৃক অধিকৃত হলে হায়ারোগ্লিফিক লিপি এ সমুদয় অঞ্চলে ব্যবহৃত হতে থাকে। মিশরীয়দের আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল প্যাপিরাসের উদ্ভাবন। মিশরীয়রা প্রাচীনতম কালে লেখা খোদাই করত পাথর ও কাঠ ব্যবহার করে। তবে সাহিত্য বিষয়ক দীর্ঘ লেখার জন্য খোদাই করা পাথর ও কাঠ কষ্টদায়ক ছিল। এই সমস্যা সমাধানে এগিয়ে আসে আদি মিশরীয়গণ। তারা ধীরে ধীরে নল খাকরা জাতীয় উদ্ভিদ থেকে তৈরি করেন লেখার উপকরণ। সে সময় নীল নদের জলাভূমিতে প্যাপিরাস জন্মাতো। প্যাপিরাসের গুরুত্ব জড়িয়ে আছে কাগজ আর বাইবেল শব্দের মধ্যে, যদিও মন্ড দিয়ে প্রথম কাগজ আবিষ্কার করেছে চীনারা। তবুও ধারণার দিক থেকে লেখার মাধ্যমে হিসেবে প্যাপিরাস কাগজেরই উত্তরসূরি। মিশরীয়দের সবচেয়ে বড় অবদান স্থাপত্য শিল্পে। মিশরীয় ধর্ম মতে মৃত্যু পরবর্তীকালে জীবনের অস্তিত্ব ছিল। সে জীবনে ফারাওদের নেতৃত্ব সম্পর্কে বিশ্বাস ছিল। তাই ফারাওদের দেহ সংরক্ষণের প্রয়োজনেই তৈরি হয়েছিল বিখ্যাত সব পিরামিড। সবচেয়ে বিখ্যাত পিরামিডটি হচ্ছে ফারাও খুফুর পিরামিড। কায়রো শহরের দক্ষিণ পশ্চিমের মরুময় গিজে অঞ্চলে এই বিখ্যাত পিরামিডটি অবস্থিত। মেসোপটেমিয়ার সভ্যতা। রাশেদ, স্মরণ করো 2003 সালের কথা। আমেরিকান বাহিনী যখন ইরাক থেকে সাদ্দাম হোসেনকে উৎখাত করে, তখন ইরাক জুড়ে ব্যাপক লুটপাট শুরু হয়। সারা বিশ্বের ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকরা হায় হায় রব তুলেছিলেন এই কারণে যে ইরাকের জাদুঘরে রক্ষিত আছে হাজার হাজার বছর ধরে মানব ইতিহাসের অন্যতম মূল্যবান দলিল। আমরা যে মেসোপটেমিয়া সভ্যতার কথা বলবো তার মূল কেন্দ্রভূমি ছিল বর্তমান ইরাক। আরেকটা কথা বলে নেওয়া জরুরি, মেসোপটেমিয়া সভ্যতা বলতে কোনো একক সভ্যতাকে বোঝায় না। বেশ কয়েকটা সভ্যতার সমষ্টি হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। এটি মিশরীয় সভ্যতার সমকালীন একটি প্রাচীনতম সভ্যতা। মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীর ঘেঁষে এই সভ্যতা গড়ে উঠেছিল। আরবিতে অবশ্য এই নদী দুটিকে বলা হয় দজলা ও ফুরাত। আধুনিক ইরাক রাষ্ট্রের সীমারেখার মধ্যেই প্রাচীনকালে মেসোপটেমিয়ার সভ্যতা গড়ে ওঠে। সুমেরীয়, আক্কাদীয়, অ্যামোরাইট, ক্যাসাইট, অ্যাসিরীয় এবং কেলিডীয় জাতিগোষ্ঠী মিলে প্রাচীনকালে এই ভূখণ্ডে একটি উন্নত সভ্যতা গড়ে তুলেছিল। এ অঞ্চলে প্রথম সভ্যতা গড়ে তোলে সুমেরীয়রা খ্রিস্টপূর্ব 3900 সালে। সুমেরীয়দের নাম অনুসারে এই অংশটি সুমেরীয় সোমের নামে পরিচিত ছিল। সুমেরীয়রাই মূলত মেসোপটেমিয়া সভ্যতার ভিত্তি গড়ে দেয়। সুমেরীয় ছিল কয়েকটি নগর রাষ্ট্রের সম্মিলন। খ্রিস্টপূর্ব 2370 সালে প্রতিবেশী আক্কাদীয়দের হাতে সুমেরীয়রা পরাজিত হয়। সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম ছিল কিউনিফর্ম। আক্কাদীয় সভ্যতার পতনের পর এই অঞ্চল চলে যায় বেবিলনীয় সভ্যতার হাতে। বেবিলনীয় সভ্যতা 1800 খ্রিস্টপূর্বাব্দে আরব মরুভূমি থেকে অ্যামোরাইট নামে এক জনগোষ্ঠী এই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করে। অখ্যাত শহর বেবিলনে তারা সভ্যতার পতন ঘটায়। বেবিলনীয় সভ্যতা মূলত দুই ভাগে বিভক্ত। প্রথম, অধিবাসীরা পুরাতন বেবিলনীয় সভ্যতা এবং পরবর্তীতে বেবিলনীয়দের হটিয়ে ক্যালডীয়রা সে সভ্যতার নির্মাণ করেছিল, সেটা নতুন বেবিলনীয় সভ্যতা নামে পরিচিত ছিল। বেবিলনে একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেন তাদের বিখ্যাত সম্রাট হাম্মুরাবি। হাম্মুরাবির শাসনকাল বেবিলনের স্বর্ণযুগ নামে পরিচিত ছিল। 1750 সালে বেবিলনীয় সভ্যতার চূড়ান্ত পতন ঘটে। আইন সংকলক হিসেবে হাম্মুরাবির খ্যাতি সর্বাধিক। হাম্মুরাবি কর্তৃক আইন সংকলনটি বিশ্ব সভ্যতার ইতিহাসে এক অভিনব কৃতিত্বের বিষয়। অ্যাসিরীয় সভ্যতা মেসোপটেমীয় অঞ্চলে জনগোষ্ঠীর মধ্যে
অ্যাসিরীয়রা ছিল স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। শুরুতে এরা ছিল একটি বিচ্ছিন্ন ভূখণ্ডের অধিকারী। প্রাচীন বিশ্ব সভ্যতায় এরা যোদ্ধা জাতি হিসেবে পরিচিত ছিল। আক্রমণকারী হিসেবে প্রবেশ করে এরা মেসোপটেমিয়ার মূল ভূখণ্ডে ঢুকে। এভাবে মেসোপটেমিয়াতে অ্যাসিরীয়রা তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখে। অ্যাসিরীয় সম্রাট সেনাচেরির ইউফ্রেটিসের তীরে নিনেভ অঞ্চলে নতুন রাজধানী স্থাপন করেন। তিনি জুডা অধিকার করে তা সামন্ত রাজ্যে পরিণত করেন। বিদ্রোহের অপরাধে তিনি বেবিলন নগরীকে ধ্বংস করে দেন। অবশ্য খ্রিস্টপূর্ব 612 সালে ক্যালোডীয়দের আক্রমণে নিনেভা নগরী ধ্বংসপ্রাপ্ত হয়। অ্যাসিরীয় সাম্রাজ্যের মূলোৎপাটন হয়। ক্যালোডীয় সভ্যতা খ্রিস্টপূর্ব 612 সালের মধ্যেই অ্যাসিরীয় সাম্রাজ্য ধ্বংসপ্রাপ্ত হয়। তারপরে ক্যালোডীয়দের উত্থান ঘটে। ব্যাবিলনকে কেন্দ্র করে এই সাম্রাজ্যের উত্থান ঘটে বলে একে নব্য ব্যাবিলনীয় সভ্যতা হিসেবে চিহ্নিত করা হয়। খ্রিস্টপূর্ব 604 সালে কৃতি সম্রাট নেবুচাঁদ-নেজার বেবিলনের ক্ষমতায় আবির্ভূত হয়। মেসোপটেমীয় কেলিডীয়দের ভূমিকা সভ্যতার ইতিহাসে বিশেষ মর্যাদার বিষয়। ক্যালোডীয় সম্রাট নেবুচাঁদ-নেজার এবং তার অনুসারীরা হাম্মুরাবির সময়কার সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটিয়েছেন। ক্যালোডীয়দের স্থাপত্য প্রতিভার উৎকৃষ্টতম নিদর্শন ছিল শূন্য উদ্যান। ব্যাবিলনের শূন্য উদ্যান প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম বলে চিহ্নিত আছে। ক্যালোডীয়দের সবচেয়ে বড় অবদান ছিল সময়কে বিভক্ত করা। এরা সপ্তাহকে 7 দিনে বিভক্ত করে। হিব্রু সভ্যতা হিব্রু সভ্যতা মূলত ইহুদিদের ইতিহাস। আসলে হিব্রু কোনো জাতির নাম নয়। হিব্রু ছিল একটি সেমিটিক ভাষা। এই ভাষাভাষীর লোকেরাই হিব্রু নামে পরিচিত হয়। জেরুজালেম নগরীকে কেন্দ্র করে হিব্রু সভ্যতা বিকশিত হয়। বর্তমানে ইসরায়েলের অধিবাসীরা হিব্রুদের বংশধর। হিব্রু ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয় হযরত মুসা আলাইহিসসালাম বা মুজেসকে। ধর্মীয় কিছু ব্যাপারে মুসলমান, ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে কিছু সাদৃশ্য আছে। বলা হয় একেশ্বরবাদী ধারণার সূচনা হয়েছে ইহুদিদের হাতে। হযরত মুসা আলাইহিসসালামের ধর্মীয় বাণী যে কাগজের রোলে পাওয়া গিয়েছে তা তোরাহ নামে পরিচিত। এখানে ঈশ্বরের মূর্তি গড়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একটা কথা উল্লেখ করতেই হয়, তা হচ্ছে হিব্রুদের সভ্যতা আজ অবধি টিকে আছে। আজকের ইহুদি ধর্ম ইসরায়েল রাষ্ট্রের সূচনা সুপ্রাচীন হিব্রু সভ্যতার অস্তিত্ব ঘোষণা করছে। ফিনিশীয় সভ্যতা ফিনিশীয় সভ্যতার চারণভূমি ছিল সিরিয়ার উত্তরাংশে, সিরিয়া মরুভূমির পশ্চিমে, লেবানন পর্বতশ্রেণী ও ভূমধ্যসাগরের মধ্যবর্তী সংকীর্ণ উপকূল অঞ্চলে। আবাদযোগ্য জমি কত থাকায় ফিনিশীয়রা প্রাচীনকাল থেকে সমুদ্র পথে নতুন স্থানের সন্ধান করতে বাধ্য হয়। ফিনিশিয়া কোনো ঐক্যবদ্ধ রাজ্য ছিল না, এটা ছিল অনেকগুলো স্বতন্ত্র। এসব নগরের মধ্যে উল্লেখযোগ্য হলো টায়ার, সিডন ও বিবলস। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ফিনিশিয়া প্রথমে ক্যালোডীয় ও পরে পারস্য সাম্রাজ্যের অধীনে চলে যায়। 332 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার টায়ার অবরোধ করে তাকে ধ্বংস করেন। প্রাচীনকালে ফিনিশিয়া বিশেষভাবে খ্যাতি অর্জন করেছিল তার বাণিজ্যিক কার্যকলাপের জন্য। তবে ফিনিশীয় সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে বর্ণমালার আবিষ্কার ও তার ব্যাপক প্রচলন। ফিনিশীয়দের কাছ থেকে এ বিষয়ে জ্ঞানার্জন করে গ্রিসের লোকজন। এভাবে ফিনিশীয়দের বর্ণমালা সর্বত্র ছড়িয়ে পড়ে। বিশ্ব সভ্যতা পর্ব সমাপ্ত। আরব জাতির ইতিহাস ও মধ্যপ্রাচ্য। সোহান বলল, আরবের ইতিহাস আলোচনার সাথে আমাদের ধর্মীয় আবেগও জড়িত। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব ভূখণ্ডেই জন্মগ্রহণ করেন। মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে সৌদি আরব। আরবি ভাষা অত্যন্ত বহুল প্রচলিত ভাষা। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের মাতৃভাষা হচ্ছে আরবি। বর্তমানে যেমন ইংরেজি ভাষা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের ভাষা, ঠিক তেমনি একসময় আরবিও ছিল জ্ঞান বিজ্ঞানের ভাষা। আব্বাসীয় খেলাফতের সেরা সময়গুলোতে পুরো বিশ্বের রাজধানী ছিল বাগদাদ। আজ সারা পৃথিবীর জ্ঞান পিপাসুরা ছুটে যেতেন বাগদাদে। যদিও পূর্ববর্তীতে মুসলিমরা জ্ঞান বিজ্ঞান চর্চা থেকে ছিটকে পড়ে। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা হচ্ছে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। যাই হোক, আমরা আজকে আরব জাতির ইতিহাস নিয়ে আলোচনা করব। ইসলাম পূর্ব যুগে আরব ভূমি। দেখো রাশেদ, ইসলাম পূর্ব আরব যুগের কাহিনী নিয়ে কথা বলতে গিয়ে আমি প্রথমেই দিগ্বিজয়ী গ্রিক বীর আলেকজান্ডারের কথা স্মরণ করব। রাশেদ জিজ্ঞেস করলো, আরবের ইতিহাস বর্ণনার সাথে আলেকজান্ডারের কি সম্পর্ক?
সোহান উত্তর দিল, সম্পর্কটা এই জন্যই যে আলেকজান্ডার যখন বিশ্ব বিজয়ে বের হলেন তখন তিনি আজকের আরব ভূখণ্ডের সৌদি আরব, ইয়েমেন, বাহরাইন, কুয়েত সহ বিস্তীর্ণ অঞ্চলগুলিও আয়ত্তে আনতে চেয়েছিলেন। কিন্তু বিধিবাম আলেকজান্ডার তার আগেই বেবিলনে মারা যান। আরব ভূখণ্ড বিজয় আর হলো না। গ্রিক সভ্যতার সংস্পর্শ থেকে আরব ভূখণ্ড বঞ্চিত হলো। খুব তাজ্জবের ব্যাপার হচ্ছে, শুধু গ্রিক সভ্যতা নয়, পৃথিবীর প্রাচীন কোনো সভ্যতারই ছোঁয়া পড়েনি সৌদি আরবে। অথচ লক্ষ্য করো, সৌদি আরবের চারপাশেই ছিল সমস্ত প্রাচীন সভ্যতা। মিশরীয়, বেবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালোডীয়, পার্সিক সব সভ্যতাই ছিল সৌদি আরবের আশেপাশে। কোনো সভ্যতার স্পর্শ না পাওয়ায় সৌদি আরবে কোনো নগর সভ্যতার পত্তন হয়নি, কোনো সামাজিক ও রাষ্ট্রীয় বিধিবিধান গড়ে ওঠেনি। ইসলাম পূর্ব যুগটা আয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ নামে কথিত। সমাজে ছিল না কোনো আইন, মানুষ বাস করত গোত্রের অধীনে, সব লোকজন ছিল মরুচারী যাযাবর। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার পুত্র ইসমাইলকে মক্কায় রেখে যান তখন মক্কা নগরী ছিল জনমানবহীন। কালক্রমে মক্কায় জনবসতি গড়ে ওঠে। কিন্তু হজরত ইসমাইল আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পর্যন্ত যে ২৫০০ বছর সময়কালের ইতিহাস, সে ইতিহাসে সৌদি আরবে কোনো শক্তিশালী রাজা ছিল না, কোনো সাম্রাজ্য গড়ে ওঠেনি, বাইরের কোনো সাম্রাজ্য এসে আরব ভূখণ্ড দখল করেনি। বড়জোর অল্প কিছু লোক ব্যবসা বাণিজ্য করার জন্য মিশর ও সিরিয়া অবধি যেতেন। এই জন্য শত শত বছর যাবৎ সৌদি আরবে কোনো আইন কানুনের বলাই ছিল না। গোত্রের দলপতির কথাই ছিল আইন। হানাহানি সহিংসতা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। উটকে পানি খাওয়ানোকে কেন্দ্র করে ৩৫ বছর যাবৎ যুদ্ধ চলছিল দুই গোত্রের মাঝে, এমন নজিরও আছে। শতদা বিভক্ত আরব জাতির মধ্যে ঐক্যের কোনো বালাই ছিল না। সেই মরুচারী বেদুইন জাতি এক মহামানবের সংস্পর্শে সম্পূর্ণ বদলে গেলেন। যে অনুর্বর আরব ভূমিতে কোনো সভ্যতার পা পড়েনি, যে যাযাবর জনগোষ্ঠী ছিল সভ্যতার সমস্ত সংস্পর্শ থেকে বঞ্চিত, ইসলামের আগমনের পর তারাই হয়ে গেল এক গৌরবময় সাম্রাজ্যের অধিকারী। আরবরা নিজেরাই একটার পর একটা সভ্যতার পতন ঘটিয়ে দেশের পর দেশ দখল করে বিস্ময়কর এক ইতিহাস তৈরি করলো আরবরা। ইসলামের আবির্ভাব। গোত্রভিত্তিক সৌদি আরবের অন্যতম সেরা গোত্র ছিল কুরাইশ গোত্র। ৫৭০ খ্রিস্টাব্দে এই বংশের নেতা আব্দুল মুত্তালিবের পুত্র আবদুল্লাহর ঘরে জন্ম নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হজরতের জন্মের পূর্বেই তার বাবা মারা যান। ৬ বছর বয়সে মা আমিনা মারা যান এবং ৮ বছর বয়সে তার অভিভাবক দাদাকেও হারান। তারপর থেকে চাচা আবু তালিবের কাছেই বড় হন তিনি। আবু তালিবের সাথে ব্যবসায়িক কার্যক্রম উপলক্ষে প্রায়ই তিনি সিরিয়া যেতেন। বাল্যকাল থেকে তিনি সত্যবাদী তথা আল আমিন নামে পরিচিত ছিলেন। খাদিজা নামে একজন বিধবা মহিলা অত্যন্ত ধনাঢ্য ছিলেন। তার ব্যবসায়িক কার্যক্রম দেখার দায়িত্ব পড়ে যুবক মুহাম্মদের উপর। মুহাম্মদের কার্যদক্ষতা ও গুণাবলী তাকে এতই মুগ্ধ করে যে বিবি খাদিজা স্বয়ং হজরত মুহাম্মদকে বিয়ের প্রস্তাব দেন। খাদিজাকে বিয়ে করে হজরত মুহাম্মদ আর্থিক সচ্ছলতা লাভ করেন। ৬১০ সালে ৪০ বছর বয়সে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। তিনি মক্কার বাসিন্দাদেরকে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। প্রায় ১৩ বছর মক্কায় তিনি ধর্ম প্রচার করেন। তার বংশের লোকজনই তার শত্রুতে পরিণত হয়। পরবর্তীতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন। ৬২২ সাল ইসলামী খেলাফত শুরু। ৬২২ সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন। সে বৎসর থেকে হিজরি সাল গণনা করা হয়। মদিনায় দীর্ঘ ১০ বছর বাস করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কুরাইশদের সাথে বিভিন্ন যুদ্ধ করেন তিনি। উহুদের যুদ্ধ ছাড়া সব যুদ্ধেই তিনি বিজয় লাভ করেন। এক পর্যায়ে ৬৩০ সালে তিনি বিজয়ের বেশে মক্কা আসেন। হযরতের জীবদ্দশায় প্রায় সমগ্র হিজাজ অঞ্চলে ইসলামের ছায়াতলে আসে। ৬৩২ সালে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তিনি কোনো উত্তরাধিকারী ঘোষণা করে যেতে পারেননি। প্রাথমিক অবস্থায় বেশ কিছু মতপার্থক্যের পর সকলের সম্মতিক্রমে হযরত মুহাম্মদের প্রিয় শিষ্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা হিসেবে মনোনীত হন। হযরতের মৃত্যু পরবর্তী পরিস্থিতি সামাল দিয়ে ইসলামের জন্য অবিস্মরণীয় অবদান রাখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। খোলাফায়ে রাশেদিন যোগ ৬৩২ থেকে ৬৬১ সাল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু
632 থেকে 634। মাত্র 2 বছর 3 মাস ইসলামের খেলাফতে অধিষ্ঠিত ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এই সময়কালের মধ্যে তিনি ইসলামের জন্য যা করেছেন তা তুলনাবিহীন। বন্ড নবীদের উত্থানে ইসলাম বিপন্ন হবার উপক্রম হয়েছিল। বন্ড নবী মুসাইলামা, তোলাহা এদেরকে শক্ত হাতে দমন করেন তিনি। পূর্ব রোম তথা বাইজেন্টাইন সম্রাটের বাহিনীকে পরাজিত করে সিরিয়া দখল করা হয় তার আমলে। মুসলিম বীর কেশরী খালিদ বিন ওয়ালিদ বিভিন্ন রণাঙ্গনে ব্যাপক বীরত্ব প্রদর্শন করেন। বলা যেতে পারে হযরত আবু বকরের সুযোগ্য নেতৃত্বে মুসলিমরা ইসলামের সুদৃঢ় ভিত্তি প্রতিষ্ঠা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 664 থেকে 644 সাল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম বিশ্বের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। প্রায় 10টি বছর তিনি দিকে দিকে যুদ্ধ পরিচালনা করেন। বিশাল এক সাম্রাজ্য মুসলিমদের অধিকারে আসে। তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি সাম্রাজ্য রোমান ও পারস্য সভ্যতাকে পরাজিত করেন তিনি। মুসলিম বিজয়ে হতচকিত হয়ে পড়ে পুরো বিশ্ব। যারা কয়েক বছর আগেও ছিল মরুচারী বেদুইন, তাঁবু ফেলে ওঠ পালন করে যাদের জীবিকা চলত, তারা হঠাৎ করে এত শক্তিশালী হলো কি করে? পারসিক সভ্যতা মুসলিমদের আঘাতে একেবারে ধ্বংস হয়ে পড়ে, আর রোমানরা মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়। পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস মুসলিমদের দখলে আসে। সুপ্রাচীন সভ্যতার লীলাভূমি মিশর মুসলিমদের করতলগত হয়। বর্তমান ইরান, ইরাক, সমগ্র আরব ভূখণ্ড, মিশর, সিরিয়া ও জেরুজালেম নিয়ে গড়ে ওঠে বিশাল ইসলামী খেলাফত। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 644 থেকে 656। হযরত উমর একজন অসন্তুষ্ট দাস কর্তৃক ছুরিকাঘাতে নিহত হন। তিনি কাউকে উত্তরাধিকারী মনোনীত করে যাননি, কিন্তু 6 জনের নাম বলে যান। তারপর অনেক আলাপ আলোচনার পর খলিফা নির্বাচিত হন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমানের শাসনকাল থেকে মুসলিম বিশ্বে ভাতৃঘাতীর লড়াইয়ের সূচনা হয়। মোট 12 বছর ক্ষমতায় ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। প্রথম 6 বছর নির্বিঘ্নে শাসনকাজ পরিচালনা করেন তিনি। বাকি 6 বছর অভ্যন্তরীণ বিরোধে জেরবার হন তিনি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর একটি পবিত্র কাজ ছিল কোরআন সংকলন। অনেক ভূখণ্ডে ইসলাম ছড়িয়ে পড়লে তিনি লক্ষ্য করেন কোরআনের উচ্চারণগত ও আবৃত্তিতে অনেক পার্থক্য বিদ্যমান। তিনি নবীর পত্নী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট সংরক্ষিত কোরআনকে আদর্শ মেনে পবিত্র কোরআন সংকলন করেন। আর ত্রুটিপূর্ণ মনে হলে সেই কপি জ্বালিয়ে দিতেন। আর সেই মহৎ কাজের ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ল। আরও অনেক ব্যাপারে মুসলিমরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। একদল মুসলিম বিদ্রোহী কর্তৃক 82 বছর বয়সে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 656 থেকে 661 সাল। হযরত ওসমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের 6 দিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফা হিসেবে অভিষিক্ত হন। যে বিদ্রোহী দলগুলি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে তারা রাজধানী মদিনা ছেড়ে চলে যায়। হযরত ওসমান হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে সরব হন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী হযরত আয়েশা ও আয়েশার 2 নিকটাত্মীয় তালহা ও জুবায়ের। এই 3 জনের সাথে সম্পর্ক অবনতি হচ্ছিল দিন দিন। এই 3 জনের সম্মিলিত বাহিনীর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অনুসারীদের সংঘর্ষ হলো। ইতিহাসে এই সংঘর্ষ উষ্ঠের যুদ্ধ নামে খ্যাত। মুসলমানে এটা ছিল প্রথম সংঘাত। যুদ্ধে তালহা জুবায়ের নিহত হন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেন। কিন্তু হযরত আলীর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া। হযরত মুয়াবিয়া দ্বিতীয় খলিফা ওমরের আমল থেকেই ছিলেন সিরিয়ার গভর্নর। তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান ও পরিপক্ক লোক। হযরত আলী মুয়াবিয়াকে পদচ্যুত করার সিদ্ধান্ত নিলেন। উল্টো মুয়াবিয়া আলীকে চ্যালেঞ্জ জানালেন। আরেকটা ভাতৃঘাতী যুদ্ধ শুরু হলো মুসলমানদের মাঝে। সিফফিনের যুদ্ধে পরাজয়ের মুখোমুখি হচ্ছিলেন মুয়াবিয়া, কিন্তু কূটকৌশলে আলীর সাথে সন্ধি স্থাপন করেন। একে একে সাম্রাজ্যের সব দিক দিয়ে বিদ্রোহ ছড়িয়ে পড়ল। এমন গোলযোগ পরিস্থিতিতে 661 সালে একদল বিদ্রোহী দ্বারা হযরত আলীও নিহত হন। শেষ হলো 4 খলিফার আমল। তারপর থেকেই আরব জাহান তথা মুসলিম বিশ্বে বংশানুক্রমিক রাজতন্ত্র শুরু হয়। উমাইয়া খেলাফত 661 থেকে 750।
661 সালে সিরিয়ার রাজধানী দামেস্ককে কেন্দ্র করে নতুন ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়। কোরাইশ গোত্রেরই অপর একটি শাখা উমাইয়ার উত্তরসূরি ছিলেন মুয়াবিয়া, তাই মুয়াবিয়ার প্রতিষ্ঠিত রাজবংশ উমাইয়া খেলাফত নামে পরিচিত। যদিও অনেক মুসলমানের চোখে উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা মুয়াবিয়াকে অন্যায়কারী হিসেবে দেখা হয়, তবুও ইসলামের ইতিহাসে উমাইয়াদের স্মরণীয় অবদান আছে। উমাইয়াদের আমলে ইসলাম মধ্যপ্রাচ্যের গণ্ডি থেকে বের হয়ে ভারতীয় উপমহাদেশ, মধ্য এশিয়া, এমনকি ইউরোপ মহাদেশে ছড়িয়ে পড়ে। ইউরোপের স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। 711 সালে মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ জিব্রাল্টার প্রণালী পার হয়ে স্পেন দখল করেন। স্পেনে মুসলিম সভ্যতা প্রায় 700 বছর রাজত্ব করে। অত্যন্ত আলোকোজ্জ্বল সভ্যতা গড়ে তুলেছিল স্পেনে মুসলিমরা। তবে উমাইয়াদের প্রতি মুসলিম বিশ্বের অনেক স্থানে বিদ্বেষ রয়েছে। বিশেষ করে মুয়াবিয়ার পুত্র এজিদ কর্তৃক কারবালার যুদ্ধে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেনকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় পুরো মুসলিম জাহান উমাইয়াদের প্রতি ঘৃণা পোষণ করত। আব্বাসীয় খেলাফত 750 থেকে 1258 সাল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসের জনৈক উত্তরসূরি আবুল আব্বাস 749 খ্রিস্টাব্দে সিংহাসন লাভ করেন। 750 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে যখন জাবের যুদ্ধে শেষ উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ান পরাজিত হলেন, তখন হতে আব্বাসীয় খেলাফতের আরম্ভ। কুফার মসজিদে প্রথম ভাষণে আবুল আব্বাস নিজেকে আস-সাফা, রক্তপিপাসু বলে ঘোষণা করেন এবং সকল বিদ্রোহীর মূলোৎপাটন করার জন্য এক দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। আস-সাফা প্রথমেই উমাইয়াদের সমূলে ধ্বংস করার পরিকল্পনা করেন। তিনি উমাইয়াদের প্রতি যে নির্দয় আচরণ করেন তা ছিল ইতিহাসে এক বিরল ঘটনা। উমাইয়া বংশের রক্ত যাদের ধমনীতে প্রবাহিত, সকলেই তার এই হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। উমাইয়া খলিফাদের সমাধিগুলোকেও ধূলিসাৎ করা হয়। বর্তমান ইরাকের রাজধানী বাগদাদকে কেন্দ্র করে আব্বাসীয় খেলাফত মুসলিম বিশ্ব শাসন করে। আব্বাসী খেলাফত ছিল মুসলিম শাসনের স্বর্ণযুগ। বাগদাদ ছিল বিশ্বের জ্ঞান, বিজ্ঞান ও ব্যবসা বাণিজ্যের রাজধানী। শত শত বছর যাবৎ মুসলিম বিশ্বের খলিফা ছিল আব্বাসীয় শাসকরা। 1258 সালে হিংস্র মঙ্গল বিজেতা হালাকু খান বাগদাদ নগরী আক্রমণ করে আব্বাসীয় খেলাফতকে ধ্বংস করেন। আরব জাতি পর্ব সমাপ্ত। মধ্যযুগের মঙ্গলদের ইতিহাস। সোহান বলল, পৃথিবীর ইতিহাসে মঙ্গলদের উত্থান এক বিস্ময়কর ঘটনা। তারা এশিয়া ও ইউরোপের বিস্তীর্ণ জনপদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তাদের হাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুসলমানদের। শত শত বছর ধরে গড়ে ওঠা মুসলিম জনপদকে তারা এক প্রকার নিশ্চিহ্ন করে দিয়েছে। মামুন বলল, চেঙ্গিস খান, হালাকু খান মুসলমান হয়েও কেন তারা মুসলিমদের ক্ষতি করেছে? সোহান বলল, এই তো একটা ভুল ধারণা তোমার। খান উপাধি থাকায় তুমি মনে করেছো এরা মুসলিম। মোটেই না, এরা মঙ্গোলিয়া থেকে আগত বড় বড় যাযাবর গোষ্ঠী। খান শব্দের অর্থ হচ্ছে দলপতি বা শাসক। প্রায় 200টি বছর 1197 থেকে 1402 সাল পর্যন্ত এরা পৃথিবীর বুকে থেমে থেমে হত্যাযজ্ঞ চালিয়েছে। এক পর্যায়ে তারা মুসলিম হয়। ততদিনে মুসলমানদের যা ক্ষতি করার তা তারা করে ফেলেছে। চলো আমরা কথা না বাড়িয়ে মঙ্গলদের লীলাকীর্তন সম্পর্কে জেনে নেই। চেঙ্গিস খান দুর্দর্শ মঙ্গলদের আদি গুরু। আজকের পৃথিবীতে মঙ্গোলিয়া এমন একটি দেশ যেটি বিশাল রাশিয়া ও চীনের মাঝখানে অবস্থিত। বিশ্ব রাজনীতিতে একেবারে অনুপস্থিত এই দেশটি। মঙ্গোলিয়ায় জনবসতি খুবই অল্প। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 4 জন লোক বাস করে। এখনও দেশটির অনেক স্থানে মানুষ যাযাবরের মতো বাস করে। যাই হোক, বিশ্বের ইতিহাসে এমন একটা সময় গেছে যখন ইউরোপ ও এশিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে ত্রাস সৃষ্টি করেছে মঙ্গলরা। তারা যে স্থল সাম্রাজ্য স্থাপন করেছিল অতি অল্প সময়ের ব্যবধানে, তা অতি বিরল ঘটনা। তবে তাদের এসব সাম্রাজ্য স্থায়ী হয়নি, কারণ মঙ্গলরা ছিল অশিক্ষিত বর্বর। তারা ঘোড়ায় চড়ে দেশ দখল করে লুটপাট করতে জানত, কিন্তু গোড়া থেকে নেমে দেশ শাসন করতে জানত না। মঙ্গলদের বিশ্বযাত্রা মূলত শুরু হয়েছিল চেঙ্গিস খানের হাত ধরে। চেঙ্গিস খানের শৈশব সম্পর্কে কিছুই জানা যায়নি। শুধু এতটুকু জানা যায় 1162 সালের দিকে তার জন্ম। বর্তমান মঙ্গোলিয়া ও সাইবেরিয়ার সীমানা সংলগ্ন এলাকায় তার জন্ম। 10 বছর বয়স হওয়ার আগেই তার পিতাকে হত্যা করে বিরোধীরা।
তৎকালীন মঙ্গোলিয়া বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। ধীরে ধীরে চেঙ্গিস খান যোদ্ধা হিসেবে খ্যাতি লাভ করেন। সব গোত্রগুলোকে একই পতাকা তলে নিয়ে আসেন। চেঙ্গিস খানের ডাকনাম হচ্ছে তেমুজিন। 1206 সালে তেমুজিন চেঙ্গিস খান উপাধি ধারণ করেন। চেঙ্গিস খান অর্থ হচ্ছে বিশ্বের শাসক। 1206 থেকে 1227 সাল পর্যন্ত চেঙ্গিস খান একের পর এক বিজয় অভিযান পরিচালনা করেন। প্রায় সমগ্র মঙ্গোলিয়ার অধীশ্বর হওয়ার পর চেঙ্গিস খান 1209 সালে চীন অভিযান শুরু করেন। 1214 সালে চেঙ্গিস খান বেইজিং অবরোধ করেন। চীনের জিন সাম্রাজ্যকে নিজেদের দখলে আনেন। বিশাল এলাকা তার করতলগত হয়। চীনের বিশাল অংশ দখল করার পর চেঙ্গিস খান মধ্য এশিয়ার দিকে নজর দেন। মধ্য এশিয়া জুড়ে স্বাধীনভাবে অনেক মুসলিম সাম্রাজ্য ছিল। মুসলমানদের স্বর্ণযুগের সেরা সভ্যতা আব্বাসীয় খেলাফত তখন ছিল একেবারেই নিবু নিবু। আব্বাসীয়দের দুর্বলতার সুযোগে বিভিন্ন মুসলিম আমির ওমারা সহ স্বাধীনভাবেই বিভিন্ন প্রদেশ শাসন করতেন। খাওয়ারিজম সাম্রাজ্যে চেঙ্গিস খানের ধ্বংসলীলা। মধ্য এশিয়ার উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও ইরানের কিছু অংশ নিয়ে এক উন্নততর মুসলিম সভ্যতা ছিল। বুখারা, সমরকন্দ এসব শহর শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল ছিল। তবে খাওয়ারিজম সাম্রাজ্য আক্রমণ করার কোনো ইচ্ছাই ছিল না চেঙ্গিস খানের। তিনি চীন অভিযান নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি খাওয়ারিজম সাম্রাজ্যের সুলতান শাহ মোহাম্মদের কাছে দূত পাঠিয়েছিলেন বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে। শাহ মোহাম্মদ এসব অশিক্ষিত মঙ্গলদের পাত্তা দেননি। পুরো বাণিজ্য বহরকে গ্রেফতার করেন উত্তরার নগরীর খাওয়ারিজম শাসক। পরবর্তীতে চেঙ্গিস খান 3 জন বিশেষ দূতকে পাঠান। তাদেরকেও হত্যা করা হয়। চেঙ্গিস খান আর বসে থাকতে রাজি ছিলেন না। একেবারে রক্তগঙ্গা বয়ে দেন বোখারা ও সমরকন্দ শহরে। 1219 সাল থেকে শুরু হওয়া এসব ধ্বংসযজ্ঞ 1221 সাল পর্যন্ত স্থায়ী হয়। মুসলিম ইতিহাস ও ঐতিহ্যকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেন। চেঙ্গিস খানের সাম্রাজ্য মঙ্গোলিয়া থেকে শুরু করে চীনের পথ ধরে প্রায় পুরো মধ্য এশিয়ায় ছড়িয়ে পড়ে। চেঙ্গিস খানের উত্তরসূরিরা। 1227 সালে চেঙ্গিস খান মারা যান। তার 4 পুত্রের মাঝে বিশাল সাম্রাজ্য বণ্টিত হয়। তৃতীয় পুত্র ওগেদাইকে চেঙ্গিস খান তার উত্তরসূরি করে রেখে যান। 4 পুত্রের নাম যথাক্রমে জুচি খান, চাগাতাই, ওগেতাই ও তলুই খান। অশিক্ষিত ও বর্বর হলেও মঙ্গলদের মধ্যে অন্তঃকলহ খুব একটা দেখা যায়নি। ইতিহাসবিদরা চেঙ্গিস খান পরবর্তী মঙ্গল সাম্রাজ্যকে 4 ভাগে ভাগ করেন। 1. গোল্ডেন হর্ড সাম্রাজ্য। পূর্ব ইউরোপের হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, ইউক্রেন ও রাশিয়ার কিয়দংশ। 2. ইলখানেত সাম্রাজ্য, আজকের ইরান সহ ককেশাস অঞ্চল। 4. চাগাতাই সাম্রাজ্য, মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল। 4. খানেত অব দ্য গ্রেট খান, চীনের ইউয়ান রাজবংশ। পুরো 13 শতক জুড়ে উক্ত অঞ্চল জুড়ে কেবল ধ্বংসযজ্ঞই চালান মঙ্গলরা। পূর্ব ইউরোপে মঙ্গল অভিযান। 1227 সালে চেঙ্গিস খান মারা যাওয়ার পর তার তৃতীয় পুত্র ওগেদাই খান উত্তরসূরি নির্বাচিত হন। ওগেদাইয়ের দলভুক্ত হন চেঙ্গিস খানের জ্যৈষ্ঠ পুত্র জুচি খানের ছেলে বাতু খান। বাতু খানের নেতৃত্বে মঙ্গলরা পূর্ব ইউরোপে অভিযান চালায়। 1235 সাল থেকেই বাতু খান ও সুবাদাই এর নেতৃত্বে পূর্ব ইউরোপ দখলে নামে মঙ্গলরা। 1237 সালে পোল্যান্ড দখল করেন মঙ্গল বাহিনী। 1241 সালে হাঙ্গেরির সম্রাট চতুর্থ বেলার দুর্দর্শ সেনাবাহিনীকে হারিয়ে দেন বাতু খান। ইতিহাসে এ যুদ্ধ মহির যুদ্ধ নামে পরিচিত। মঙ্গলদের একটি প্রিয় কাজ ছিল যুদ্ধক্ষেত্রে নিহত তাদের বিরোধী সৈনিকদের দেহ থেকে কান বিচ্ছিন্ন করে তা দিয়ে মালা বানিয়ে পরবর্তী যুদ্ধে অংশ নেওয়া। এ দৃশ্য দেখেই মনোবল হারাতো মঙ্গল বিরোধীরা। ইউক্রেনের কিয়েভ, রাশিয়ার মস্কো ও ভ্লাদিমির নগরীর পতন হয় মঙ্গলদের হাতে। তবে মঙ্গলদের ইউরোপ অভিযান থেমে যায় ওগেদাই এর মৃত্যুর পর। 1241 সালে ওগেদাই মারা গেলে তার সেনাপতিরা ইউরোপ থেকে সরে প্রাচ্যে চলে আসে। মঙ্গলদের ইউরোপ অভিযান আর বাড়েনি। হালাকু খানের ধ্বংসলীলা ও আইনে জালুদের যুদ্ধ। বাতু খান ও সুবাতাই এর বাহিনী যখন পূর্ব ইউরোপকে কচুকাটা করছেন, তখন চেঙ্গিস খানের কনিষ্ঠ পুত্র তলুই খানের পুত্র হালাকু খান মুমূর্ষ আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদে অভিযান পরিচালনা করেন। প্রায় 500 বছর যাবৎ বাগদাদকে কেন্দ্র করে আব্বাসীয় খেলাফতের শাসনকার্য পরিচালনা হতো। যদিও আব্বাসীয় খেলাফত তার সুদিন পার করে ফেলেছে বহু আগেই,
নামমাত্র খলিফা মুস্তাসিম বিল্লাহ তার নিজের প্রাসাদের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন। হালাকু খান ছিলেন ইলখানেত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ইরান সহ ককেশাস অঞ্চল ছিল তার দখলে। 1258 খ্রিস্টাব্দে বাগদাদ অভিযান পরিচালনা করে আব্বাসীয় সাম্রাজ্য ধ্বংস করেন হালাকু খান। হালাকু খানের বাহিনী বাগদাদ নগরীতে যে নারকীয় হত্যাকাণ্ড চালায়, ইতিহাসে তা নজিরবিহীন। অন্তত 10 লক্ষ অধিবাসীকে হত্যা করে ঘাতকের দল। ইউফ্রেটিস টাইগ্রিস নদীতে পানির বদলে রক্তের প্রবাহ বয়ে গিয়েছিল। সর্বত্র ছিল লাশের গন্ধ। হালাকু খানের উদ্দেশ্য ছিল আরো ভয়ঙ্কর। মিশর দখল করে তিনি সমগ্র উত্তর আফ্রিকার ইসলামিক সভ্যতা ধ্বংস করে দিতে চেয়েছিলেন। তারপর মরক্কোর জিব্রাল্টার প্রণালী পার হয়ে ইউরোপের স্পেন দিয়ে পশ্চিম ইউরোপ দখল করতে চেয়েছিলেন। মঙ্গলদের সেই শক্তিও ছিল, কিন্তু 1260 সালের সেপ্টেম্বরের 3 তারিখ ঐতিহাসিক আইনে জালুতের যুদ্ধে মঙ্গল বাহিনী মিশরের মামলুক শাসকদের কাছে বিধ্বস্ত হয়। এটা ছিল মঙ্গলদের প্রথম পরাজয়। তৎকালীন পৃথিবীর কাছে এই প্রথম মনে হলো মঙ্গলরা অপরাজয় নয়। তাই পৃথিবীর ইতিহাসে আইনে জালুতের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধ ইসলাম ও পশ্চিম ইউরোপকে বাঁচিয়ে দেয় বর্বর মঙ্গলদের হাত থেকে। 1258 সালে বাগদাদ দখল করার পরের বছর মঙ্গলদের খ্রিস্টান সেনাপতি কিতবোগা সিরিয়া দখল করে মিশরের সীমানায় চলে আসেন। মঙ্গলরা 1260 সালে মামলুক সুলতান সাইদ উদ্দিন কুতুজের বাহিনীর কাছে পরাজিত হয়ে পিছু হটে। সাইফুদ্দিন কুতুজের সুদক্ষ সেনাপতি বাইবার্সের রণকৌশলের কাছে পরাজিত হয় মঙ্গলরা। যুদ্ধ হয় আইনের জালুত প্রান্তরে। জায়গাটা গুলিয়াথ স্প্রিং নামেও পরিচিত। এটি সেই জায়গা যেখানে বাইবেলে বর্ণিত ডেভিড ও গুলিয়াথের মধ্যে যুদ্ধ হয়েছিল। যুদ্ধে মঙ্গল সেনাপতি কিতবোগাকে হত্যা করা হয়। এই যুদ্ধে পরাজয় মঙ্গলদের আত্মবিশ্বাসে এমন চির ধরিয়ে দিয়েছিল যে হালাকু খানের সাম্রাজ্য কেবল ইরান ও ইরাকে সীমাবদ্ধ হয়ে পড়ে। হালাকু খানের আরেক ভাই বারাকা খান মঙ্গলদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। হালাকু খানের সামনে মহা দুর্যোগ নেমে আসে।